দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দ্বিতীয় ধাপে ঐক্যমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক চলছে, আছেন বিভিন্ন দলের নেতারা। বিমান দুর্ঘটনায় আজ কেউই মারা যাননি। বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন দুজন। পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ ৯ জনের প্রাণহানি, আহত ৩০ জন। দর্শক, এবারে পুরো আয়োজন। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক চলছে। সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন। বৈঠকের আজকের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় 18টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত 10টি বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যে পুলিশ যে বিষয় নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি আসলে তো পুলিশ আমাদের দেশে তারা হবে একটা মানবিক পুলিশ, যারা জনগণেরকে সহায়তা করবে যাতে করে তাদের জানমালের নিরাপত্তা বিধান হয়। এটাই হবে তাদের প্রধান বিষয়। যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে এবং মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে। এটার গঠন প্রক্রিয়া নিয়ে কারা কারা এটা সদস্য হবেন, এটার কাজের এখতিয়ার নিয়ে আরও কিছু আলোচনা, সংশোধিত প্রস্তাব আসবে এবং এন্ডে এটা আসলে পার্লামেন্টে রেফার করে দেওয়া হবে। আমরা আশা করছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করব, কারণ আমাদের সময় সীমিত হয়ে এসছে। যদি আমি একটু গুরুত্ব আরো পড়তে বলি, আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন। কারণ আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। দর্শক, খবর এই জানাচ্ছিলাম আপনাদের ফরেন সার্ভিস একাডেমিতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এই মুহূর্তে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ব্রিফিং করছেন। সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। আর সরকার কি ভাবছে না ভাবছে এটা কি সরকার একা করতে পারে? ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের। যেন আমাদের হাউসে একদিন বলেই ফেলছে ফেব্রুয়ারিতে ইলেকশন, আমরা প্রটেস্ট করেছি। আপনি কি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন নাকি? এই জন্য ইলেকশন ডিক্লেয়ার করবে, সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন। কনস্টিটিউশন এটাই বলা আছে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। সুতরাং কোথায় কে কী বললো এটাকে বেস করে কনফিউশন তৈরি করার কোনো সুযোগ এখানে নাই। আর রহিক ভাই একটা পয়েন্ট হয়তো বলতে ভুলে গেছেন, আজকে 4টা পয়েন্টে আলোচনা হয়েছে। তার মধ্যে আরেকটা বিষয় ঐক্যমত হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদের অধিক তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ তার লাইফের মধ্যে তিনি 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সেটা 1 মেয়াদে হবে না 2 মেয়াদে হবে। আগে ছিল যে এটার সর্বসম্মত ঐক্যমত হয়নি, কথাটা ভেরি ক্লিয়ার। আগে অনেকে সাবজেক্টিভ ঐক্যমত বলেছিলেন, যে বিএনপি এটা বলেছিলেন, সাবজেক্টিভ বলেছেন। তো আজকে কিন্তু সর্বসম্মতভাবে এটা ঐক্যমতে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে আর কোনো কনফিউশন নাই। অর্থাৎ আজকে 3টি বিষয়ে কিন্তু প্রায় কাছাকাছি, ফুললি তো 2টা হয়েছেই। এই যে রহিক ভাই যেটা বলেছেন, পুলিশ কমিশন একটা স্বাধীন কমিশন হবে। আসলে এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ সংস্কার কমিশন একটা কমিশন হয়েছে, আলোচনার টেবিলে এটা আসেই নেই। এবার রাষ্ট্রীয় পয়সা খরচ করে এত বড় একটা আয়োজন করলো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশের সংস্কার যে অনিবার্য, এটা প্রস্তাব না, এটা অনিবার্য বিষয়। এটা কেন যে আসলো না, এটা আমরা সেখানে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সেখান থেকে তো গাইডলাইন নিয়ে স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে। এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। তো এই জন্য বলছি যে এই বিষয়গুলো যে আসে নাই, এই ব্যাপারেও কিন্তু জনগণ কনসার্ন। এটা গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে বা অভ্যুত্থানে তো পুলিশের ভূমিকাটা আমাদের সামনে পরিষ্কার। তাহলে আগামী দিনে পুলিশের যদি সঠিক ভূমিকা আসতে হয়,
দলীয় প্রভাবমুক্ত কোনো শক্তি দ্বারা পরিচালিত করাপশন অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে এবং তাদের অভ্যন্তরে যে ইনডিসিপ্লিনারি ওয়ার্ক আছে, পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে অধস্তন অফিসার বাধ্য হয়ে বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করে। দর্শক, এতক্ষণ ফরেন সার্ভিস একাডেমিতে জামাত নেতার বক্তব্য শুনছিলাম আমরা। বাংলাদেশে একটি নতুন সংবিধানের লক্ষ্যে একটি গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। মূলত এই দাবিতেই দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নেত্রকোনা জেলা শহরে পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথাই জানিয়েছেন। তিনি বলছেন, তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যার সমাধানের আশ্বাস বা প্রতিশ্রুতিও দিয়েছেন। দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রবিবার একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এদিন নতুন করে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। পরিচালক জানিয়েছেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ পর্যন্ত মোট 56 জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 17 জনের। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 36 জনের মধ্যে 4 জনের অবস্থা এখন আশঙ্কাজনক। এছাড়া রবিবার পর্যন্ত হাই ডিপেন্ডেন্সি ইউনিটে 4 জন, ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে 6 জন, পিওডব্লিউএতে 8 জন এবং কেবিনে 14 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন, আর তরুণদের অংশগ্রহণ এগুলোর পরিবর্তনে ভূমিকা রাখবে বলে তিনি মত দিয়েছেন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে, যারা এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেওয়া হবে না। শিল্প উপদেষ্টা আরও জানিয়েছেন, রাজনৈতিক গুম, গণগ্রেপ্তার, খুন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্য ঘটনা ছিল। শিক্ষক, ছাত্র, নারী, শিশু কেউই তাদের নির্যাতন এবং অত্যাচার থেকে বাদ যাননি। জানান, জুলাই আন্দোলনে শহীদদের খুনের বিচার হবেই। Yes, fascist Hasina has been dethroned, but the structures of repression, legal, bureaucratic, and psychological still linger. The judiciary must be liberated from fear. The security forces must be reformed, not just renamed. The victims must be heard as agents of justice. And above all, we must protect the student movement, the soul of revolution, from being hijacked or co-opted. জোয়ারের পানিতে প্লাবিত ফেনী ও নোয়াখালীর নিম্নাঞ্চল। প্রবল জোয়ারের কারণে কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়ন এবং চর এলাহি ইউনিয়নের কিছু অংশ এবং হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে, ফলে ভাঙনের মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি। এদিকে মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এবং জোয়ারের পানি প্রবেশ করে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকেলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় নদীর পানি প্রবেশ করে নদী তীরবর্তী সায়েদপুর, চর ইঞ্জিমান, মাদ্রাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লারঘাট, কাজীর হাটসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। গত 24 ঘন্টাতে নোয়াখালীতে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 30 জন। রবিবার সকালে পাঞ্জাবের চাকুয়াল জেলার বালাকাসার চৌরাস্তার কাছে এমন দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রাজধানীর ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে মহাসড়কে বাসটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসটিতে 40 জনের মতো যাত্রী ছিল। এবারে খেলার খবর জানাচ্ছি। ক্রিকেট নাকি ফুটবল, দেশের তরুণ প্রজন্মের কাছে কোন খেলায় গিয়ে? দেশের ফুটবলে হামজা চৌধুরী, ফাহমুদুল শামিদ সোমদের অন্তর্ভুক্তির পাশাপাশি নারী ফুটবলের সাফল্যের জোয়ারে এই মুহূর্তে ভাসছে বাংলাদেশ। তাতে রং পাল্টেছে দেশের ফুটবলের, ফলে তরুণ প্রজন্মদের কাছে বেশ আগ্রহ পাচ্ছে ফুটবল খেলাটি। জাতীয় স্টেডিয়ামের পাশের পল্টনের এই মাঠে প্রতিদিন বিকেলে জমে ওঠে তারুণ্যের মেলায়। কারো পায়ে বল তো কারো হাতে ক্রিকেট ব্যাট। জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়ে নয়, ব্যস্ত নগরীর সকল জঞ্জাল থেকে মুক্তি পেতে নিজেদের সুস্থ রাখতে এখানে নিয়মিত খেলাধুলায় মেতে ওঠেন এই সব তরুণরা। কৌতূহল বশত তাদের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে কোন খেলাকে এগিয়ে রাখছেন তারা। ফুটবলে বর্তমান একের পর এক সাফল্যের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থান পতনের সময়টাতে বেশিরভাগের কাছে ফুটবলে যেন এক নতুন আবেগ। ফুটবলে আমেজ একটা বৃদ্ধি হয়েছে যে আমরা চৌধুরী, শামিদ সোম, ফাহিদুল ইসলাম আসার কারণে আমরা ফুটবল ইন্সপায়ার হয়েছি, এই কারণে আমরা ফুটবল খেলতেছি। বিভিন্ন দেশের প্লেয়ার আসতেছে, হামজা আসলো, ফাহমিদুল আসলো, তো এরকম আমরা চাচ্ছি আমাদের ফুটবলটা আরেকটু এগিয়ে যাক। এখন সবার নজর ফুটবলের দিকে বেশি, কিন্তু আমরা বাংলাদেশ বাঙালিকে সব খেলাই সাপোর্ট করি, কিন্তু ফুটবলটা নিয়ে আশা করতে পারি বেশি আর কি। এটাই দেশের ফুটবলে রয়েছে ঐতিহ্য, কিন্তু একবারও বিশ্বকাপ বাছাইয়ের গণ্ডি পেরোতে পারেনি সালাউদ্দিন থেকে শুরু করে বর্তমান জামাল ভুঁইয়ার দল। সেই দিক থেকে এগিয়েছে ক্রিকেট খেলাটি। 1999 সাল থেকে শুরু করে 2023 বিশ্বকাপেও অংশ নিয়েছে লাল সবুজের দল। যখন ক্রিকেটটা মনে করেন অনেক র্যাঙ্কিংয়ে চলে গেছে বা আন্তর্জাতিক চলে গেছে, কিন্তু ফুটবল তো যায় নাই। সেক্ষেত্রে আমরা ফুটবলের যদি একটু দিতে সেক্ষেত্রে ভালো হবে। আমার মতে ক্রিকেটটাই বর্তমানে বেশি আগে, কারণ কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সিরিজ ছিল, বাংলাদেশ ওইটাও জিতছে। তো এখন পাকিস্তানের সাথে সিরিজ হইলো, ওইটাও বাংলাদেশ জিতছে। ক্রিকেট তো আগে থেকে জনপ্রিয়, এটা জনপ্রিয়তাই থাকবো আর কি, আশা রাখি এতটুকু। আর ক্রিকেটকে ভালোবাসি আমি, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্রিকেটকে এখনো ভালোবাসে। তরুণদের চোখে স্বপ্ন ক্রিকেটের মতো ফুটবলটাও স্থান করে নিবে বিশ্বকাপের মঞ্চে। অন্যান্য ইভেন্টেও নিয়মিত সাফল্যে হাসবে দেশের ক্রীড়াঙ্গন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে প্রায় 3 কোটি টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময় বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজের টিকিট খাত থেকে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড বিসিবির। এর মধ্যে শেষ ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটা দেওয়া হবে জুলাই ফাউন্ডেশন আর মাইলস্টোন দুর্ঘটনা আহতদের চিকিৎসায়। ম্যাচ প্রতি প্রায় 90 লাখ টাকা টিকিট বিক্রি করেছে বিসিবি। সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। সেই হিসেবে 3 ম্যাচ সিরিজে বিসিবির আয় 2 কোটি 70 লাখ টাকার বেশি। নিয়ম অনুযায়ী এই খাতের 15 ভাগের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে এখনকার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দ্বিতীয় ধাপে ঐক্যমত্য কমিশনের 19তম দিনের বৈঠক চলছে, আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিমান দুর্ঘটনায় আজ কেউ মারা যাননি। বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন 2 জন। পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ 9 জনের প্রাণহানি, আহত অন্তত 30। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।